বাংকারটা তো আকাশ থেকে এসে পাতালে ঢুকে যায়নি, সেখানে খুঁড়তে হয়েছে, সেখানে গাঁথতে হয়েছে। এই কলেজে দখলদারি কায়েম করে সেখান থেকে অবৈধ ইনকামটা শুরু হচ্ছে। তাদের জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রী এত দরদ কেন? প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম তার দীর্ঘ কর্মজীবনের ঝুলি থেকে অভিজ্ঞতা তুলে ধরেই লিখেছেন তিনটে বই। এবছর বইমেলায় তা প্রকাশ পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 113টি বই তার প্রকাশ হলো। এর মাঝেই তার নতুন বইয়ের পাশাপাশি সাম্প্রতিক রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিলেন কিউটিভি লাইভ ইন্ডিয়াকে। বছর আমার 3টে বই প্রকাশ হচ্ছে, তার মধ্যে একটা স্টলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, সেটা ডিটেকটিভ স্টোরির কালেকশন, নাম রহস্যভেদী মণিমণ্ডল। সেটা কি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে এই ডিটেকটিভ গল্প, মানে আপনার তো এত সংকলন রয়েছে, আমি বলবো আপনারা জানেন যে আমি কলকাতা পুলিশের ডিসিডিডিও ছিলাম, অর্থাৎ সাধারণভাবে গোয়েন্দা প্রধান বলে, তবে অন্য জায়গায়ও তদন্ত করেছি, সেই জন্য ফলে সেই অভিজ্ঞতা থেকে এটা লেখা সম্ভব হয়েছে। এটা একটা গেল। দ্বিতীয়, আমি হাসপাতালে বলে একটা বই এবছর বেরিয়েছে, কালকে থেকে আপনারা পাবেন। আর তৃতীয় একটা বই এবার বেরোচ্ছে, সেটা কয়েক বছর ধরে আমার লেখা, অ্যাগনি অফ এ সেকুলার ইন্ডিয়ান, ইংরেজিতে এই 700 পৃষ্ঠার মতো একটা উপন্যাস। তো এটা যে একজন সেকুলার হয়েও একজন মানুষকে চাকরি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে কীরকম অবস্থার সম্মুখীন হতে হয় সেটা আমি দেখিয়েছি বিভিন্ন। মানে পুরো অভিজ্ঞতাটাই আপনি সেই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন। দেখুন, স্বাভাবিক আমার নিজের জীবনে যে অভিজ্ঞতা আছে সেগুলো আমি বলার চেষ্টা করেছি সুন্দরভাবে গুছিয়ে। বাগদেবীর আরাধনায় বাধাপ্রাপ্ত হয়েছে এবং আমরা জানি যে কলকাতার এই যে অগাস্ট মাস থেকে যে কলকাতার যে একটা হালচাল চলছে এবং তার পরিপ্রেক্ষিতে তার সমাধান এবং তারপরে আবার একের পর এক ঘটনা কি বলবেন? রাজ্যের অবস্থা আমরা সকলেই এখন জানি, কালকেও সেই ঘটনা আমরা দেখেছি এবং সেই একই পুনরাবৃত্তি, সেই একই থ্রেটনিং। দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এটা গণতান্ত্রিক দেশ, আমাদের এটা সেকুলার, অর্থাৎ আমাদের এখানে ধর্মাচরণ যা যেরকম করতে চায় সেটা যতক্ষণ না পর্যন্ত অন্যের অধিকারে হস্তক্ষেপ করে ততক্ষণ সে ব্যাপারে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয় এবং নিরপেক্ষতা প্রশাসনের পক্ষে বজায় রাখা উচিত। এটা কি থাকছে? আমরা তো বিভিন্ন দেখছি সেটা থাকছে না বলেই আমাদের অধিকার খর্ব হচ্ছে, অপরাধ হচ্ছে এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করছে। মানে আমরা প্রতিবাদে তো নামছি, কিন্তু কোথাও তো কোনো মানে প্রতি মুহূর্তে আমরা এক একটা করে খবর পাচ্ছি সেই একই ঘটনার পুনরাবৃত্তি বারবার হচ্ছে। আপনাদের একটা জায়গায় হিসেবে ভুল হচ্ছে। আন্দোলন হলে বা গণমাধ্যম যদি দেখায় যে শাসক শ্রেণীর যারা আছেন ক্ষমতায় তারা অন্যায় কাজ করছেন, তাহলে সাধারণ মানুষ তাদেরকে ভোট না দিতে পারে এবং তারা ক্ষমতাচ্যুত হতে পারে। কিন্তু এখন ভোট কিভাবে হয়? যাদের কাছে অনেক টাকা আছে, যাদের কাছে অনেক বেআইনি অস্ত্র আছে, তারা ভোট লুট করে কে জিতবে সেটা ঠিক করে দেয়। তো এরকম হলে আপনি আন্দোলন করার ফলে তো ভোট কমছে না, ভোট না কমেন তো যিনি ক্ষমতায় থাকতে চান তার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতএব যদি রিগিং ছাড়া স্বচ্ছ এবং অবাধ ভোট হতো তাহলে আপনি যে আন্দোলনের কথা বলছেন সে আন্দোলন করে ফল পাওয়া যেত। এখন ফল পেতে হলে
আপনাকে যারা রিগিং করে ক্ষমতায় থাকছে, অন্তত তাদের সে রিগিংটা বন্ধ করে ক্ষমতাচ্যুত করার জন্যে কাউকে তৈরি হতে হবে, তবে আপনি ফল পাবেন। তৈরি কি কেউ আছে এই মুহূর্তে আপনার মনে হয়? তাহলে তো যারা এখন ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকতেন না। একজন মা, একজন বাবা তার সদ্য হারিয়েছেন তার কন্যাকে, বিচারের জন্য তারা আরতি করছেন। আমরাও দেখতে পাচ্ছি বিচার খেয়েছে, এখতিয়ার শব্দটা ব্যবহার হয়েছে, কি বলবেন? দেখুন, মা এবং বাবা একটি মেয়েকে অনেক কষ্ট করে এমবিবিএস করেছিলেন, তারপর স্নাতকোত্তর পড়াচ্ছিলেন। তো এরকম একটা মেয়েকে রাজ্যের রাজধানীর বুকে সরকারি একটা মেডিকেল কলেজ হাসপাতালে যখন কর্তব্যরত ছিলেন তখন তাকে ধর্ষণ করা হলো, খুন করে দেওয়া হলো। তো এতে মা বাবার মানসিক প্রতিক্রিয়া কি হতে পারে সেটা যে কোনো সংবেদনশীল মানুষের পক্ষে বোঝা উচিত। কিন্তু তারা যেহেতু তাদের মেয়ের জন্য বিচার চাইছেন এবং যারা কেসটাকে ধামাচাপা দিতে চাইছেন তারা অসন্তুষ্ট হচ্ছেন এবং তারা অসংবেদনশীলের মতো আপত্তিজনক কথা বলছেন, তাদেরকে নিন্দা করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের কোনো আর পথ নেই। কারণ আমরা তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবো এরকমভাবে সংগঠিত এখনো হতে পারে। এটাকে ক্রমশ বলা হচ্ছে বাংলাদেশ, এটা কি আপনার আপত্তি আছে? এটা কোনোভাবে বাংলাদেশ কি হচ্ছে না পশ্চিমবঙ্গ, এবং কি বেশি একটু উদার হচ্ছে না সরকার, মানে পশ্চিমবঙ্গ? দেখুন, আমি বলবো আমাদের, আবারও বলছি, গণতান্ত্রিক দেশ, এখানে আইনের শাসন চলে, শাসকের আইন না। তো সেইটা এখন আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। এই কলেজগুলোতে অশান্তির কারণ, এই কলেজে দখলদারি কায়েম করে সেখান থেকে অবৈধ ইনকামটা শুরু হচ্ছে, তারপর অন্য জায়গাতেও হচ্ছে। তা আপনি যদি কলেজগুলো তো দেখেন যে যারা বহুদিন আগে পাশ করে গিয়েছে তারা এসে কলেজে খবরদারি করছে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর মদত থাকছে। তো এইটা তো বন্ধ হওয়া উচিত। আমি একটা কলেজে পড়েছি, তার মানে এই নয় যে আমি সেই কলেজে গিয়ে গুন্ডাগর্দি করব, আমার তার লাইসেন্স আছে। তো এইটা তো রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, তারা যদি এটা নিশ্চিত করেন তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। কিছুদিন আগেও বাংকার পাওয়াবেন, মানে এরপরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? দেখুন, বাংকার পাওয়া যাচ্ছে কেন? বিএসএফের লোকেরা বর্ডারে গার্ডে থাকেন, আমাদের পুলিশের লোকেরা তারপরে থাকেন। আমাদের পুলিশের লোকেরা যদি একটু খেয়াল রাখতেন, বিএসএফের লোকেরা যদি একটু খেয়াল রাখতেন, তাহলে বাংকারটা তো আকাশ থেকে এসে পাতালে ঢুকে যায়নি। সেখানে খুঁড়তে হয়েছে, সেখানে গাঁথতে হয়েছে, জায়গাটা তৈরি করতে হয়েছে। তারপর আমাদের পুলিশের লোকেরা এই যে অবৈধ ব্যবসা চলছে তাতে ভাগ নিচ্ছেন, দেখছেন না? বিএসএফের লোকেরা ভাগ নিচ্ছেন, দেখছেন না? তার ফলে এটা সম্ভব হয়েছে। তো আমরা যদি দুর্নীতিপরায়ণ নেতাদের ভোট দিয়ে এমপি করি, এমএলএ করি, তারা যদি প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, তাহলে এর থেকে ভালো তো কিছু হবে না। আমরা আইন মানছি না। আমাদের আইনে কোথায় লেখা আছে যে পার্থ চ্যাটার্জি যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে তাদেরকে চাকরিটা বিক্রি করে দেবেন? নেই বলেই তো পার্থ চ্যাটার্জি 2 বছরের বেশি সময় ধরে হাজতে আছেন। তো এইরকম যে জ্যোতিপ্রিয় মল্লিক অনেকদিন হাজতে ছিলেন, আমাদের দেশের আইনে কোথায় বলা আছে যে রেশনের মাল কালোবাজারে বিক্রি করে দাও? নাই তো। কিন্তু আমরা ভোট দিয়ে এই রকম দুর্নীতিপরায়ণ লোকদের এমএলএ করছি। আমাদের দেশে কোথায় আছে যে রেজলিউশন পাস করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচাতে হবে? তাদের জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রী এত দরদ কেন? যারা যোগ্য প্রার্থী চাকরি পায়নি, দিনের পর দিন, বছরের পর বছর রাস্তায় বসে আছে, তাদের জন্য তো দরদ নাই। কারণ একটাই,
যে ওই টাকা যারা আদায় করেছে তার অংশ উপর পর্যন্ত এসেছে এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা গেলে পিঠে পড়বে, সেটা যাতে না পড়ে তার জন্য তাদের চাকরি বাঁচানোর চেষ্টা। আর যারা টাকা ঘুষ দেয়নি বলে চাকরি হয়নি তারা তো এরকম অবস্থা করতে পারছে না, সেই জন্য তাদের জন্য দরদ নাই। সঞ্জয় রায়ের ফাঁসি ফাঁসি করে মুখ্যমন্ত্রী একটু চেঁচাচ্ছেন কেন? অবশ্যই সুবিধা হয়। উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন যে এটা ধর্ষণ খুনের ঘটনা নয়, এটা আত্মহত্যার ঘটনা। তো এখন সঞ্জয় রায় বলছেন যে আমাকে এই আইপিএসের ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, এই বলতে শেখানো হয়েছিল, আমাকে এইভাবে মারধর করা হয়েছিল, আমাকে কমিশনারের ঘরে নিয়ে গিয়ে বলতে স্বীকার করতে বলা হয়েছিল, আমাকে এইভাবে মারধর করা হয়েছিল, আমার এই চুল ছেঁড়া হয়েছিল, আমার লালা বের করা হয়েছিল। সেইগুলো যদি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায় আর তোকে বলার থাকবে না, তাহলে লোপাট করতে তো সুবিধা হবে। তো উনি যে চেষ্টা করছেন তাতে কিন্তু কোনো বৈপরীত্য নাই। প্রথম থেকে উনি চাইছেন যে ধামাচাপা দেবো, এখনও চাইছেন ধামাচাপা দেবো, একই রকম আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।